নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি আপনাদের সঙ্গে নিবেদিতা। আজকে আমরা আমাদের মনের জানালা অনুষ্ঠানে এমন একজনকে পেয়ে গেছি যিনি একাধারে বাচিক শিল্পী, গবেষক, লেখক, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। আসুন দিদির সঙ্গে একটুখানি আমরা আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন শ্রাবন্তী চক্রবর্তী। দিদি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি আসছি হাওড়া রামরাজাতলা থেকে। বেশ। আচ্ছা দিদি, আমরা তো জানি আপনি রসায়ন শিক্ষিকা, তার পাশাপাশি আপনি রসায়ন নিয়ে বিভিন্ন রকম গবেষণা করছেন, গবেষণাধর্মী লেখালেখি করেছেন, তার সঙ্গে আপনি গল্প লিখছেন বা বিভিন্ন যে ব্যতিক্রমী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মানে হঠাৎ করে কখন মনে হলো যে এইগুলো ছাড়াও মানে রসায়ন পড়ানোর পাশাপাশি এইগুলো আপনি করবেন? কখন মনে হলো? আমি ছোট বয়স থেকেই আবৃত্তির সঙ্গে যুক্ত। একদম ছোট বয়সে নাচও করেছি, মানে একদম ছোট বলবো না, হায়ার সেকেন্ডারি অবধি। তারপর যথারীতি যখন কেমিস্ট্রি নিয়ে পড়লাম, প্রথমে বেথুন কলেজ, তারপর রাজাবাজার সায়েন্স কলেজ, ওখানেই গবেষণার কাজেও যুক্ত হলাম। তখন দেখা গেল যে পড়াশোনার চাপে এই দিকটা আর সামলাতে পারছি না। সেই জন্য সেই সময় কিছুটা বাধা এলো বটে। তারপর চাকরি পেয়ে গেলাম, আমি এমএসসি পরীক্ষা দিয়েই স্কুলে চাকরি পেয়ে গেলাম কেমিস্ট্রির টিচার হিসেবে হায়ার সেকেন্ডারি ডিভিশনে। সেই জন্যে ওই সময়টা বেশ কিছু বছর এইভাবে চলা থেকে একটু অন্য পথে গিয়েছিলাম, সংসার ধর্ম পালন করেছিলাম আর কি। তারপরে দেখা গেল যে না, শুধু সেই নিয়ে মনের খিদে মিটছে না। সেই জন্য প্রথম ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে কাব্যায়নে ভর্তি হলাম আবৃত্তি শিখতে। তারপরে তো আবৃত্তি রসায়ন সাবজেক্টের মধ্যে রসের একটা নামের সঙ্গে মিল পাচ্ছে নিশ্চয়ই, তাই রসায়নের সঙ্গে কিন্তু কোনোভাবেই সাহিত্য বা কাব্য পরিপন্থী নয়। তার ফলে আস্তে আস্তে সেই জগতে ঢুকে নিজের আস্তে আস্তে পরিচিতি পেলাম। কবিতা শেখার পাশাপাশি তখন একটু লেখালেখি আরম্ভ করলাম এবং দেখলাম ডাকও পাচ্ছি। ডিডি বাংলাতে অ্যাঙ্কারিং করেছি এবং অল ইন্ডিয়া রেডিওতে কেমিস্ট্রি লেকচারার, রসায়ন প্রভাষক হিসেবে এখন যুক্ত আছি। এবং আমার যেটা আরেকটা বিশাল অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, সেটা হচ্ছে পিওর কেমিস্ট্রির স্টুডেন্ট হয়ে লকডাউন পিরিয়ডে যখন সবাই বাড়ি গৃহবন্দী, সেই অবস্থায় আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহার ইউনিভার্সিটি বলি, আরও বেশি স্পেসিফিক করে দেওয়া হবে, সেখান থেকে রিসাইটেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছি। এবং সেইখানে সে একদম পিওর সায়েন্স, তো সেখান থেকে ওদের যে পেপারগুলো ছিল, ফিলোসফির ওপর একটা টোটাল পেপার, বাংলার ওপর একটা টোটাল পেপার, তাছাড়া তো কবিতা, ইতিহাস, আবৃত্তি, উচ্চারণ। শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলা নয়, তার বাইরেও বিভিন্ন দেশে আপনি বিভিন্ন ভাবে সমর্থিত। হ্যাঁ, কোভিড পিরিয়ডে প্রচুর অনুষ্ঠান করেছি, প্রায় 500 লাইভ করেছি। তার মধ্যে বিদেশের বহু টিভি চ্যানেল থেকে আমার কাছে অফার এসেছে, যেহেতু তখন গৃহবন্দী, আমরা কোথাও বেরোতে পারছি না এবং মানুষের এন্টারটেনমেন্টে তখন কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে ছিল এই অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, সেই সময় আমি লন্ডনের জালালাবাদ টিভিতে পরিচালনা এবং সঞ্চালনা করেছি লন্ডনের আকাশে তিলোত্তমা অনুষ্ঠানে। আর কানাডা আর ইউএসএর একখানি মানে পরিচিত চ্যানেল, বেশিরভাগ মানুষই হয়তো নামও জানে, দেশে বিদেশে টিভি, একমাত্র বিদেশের বাংলা ভাষার পূর্ণাঙ্গ বাংলা ভাষার টিভি চ্যানেল। সেখানেও আমি পঞ্চকবিকে নিয়ে গবেষণাধর্মী একখানি অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনা করেছি। যত আমাদের এই বাংলাভাষী মানুষের আছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এছাড়া বিদেশের যারা কবিতা এবং সাহিত্য চর্চার মধ্যে রয়েছেন, প্রত্যেকে আমার অনুষ্ঠানে এসেছেন। আচ্ছা দিদি, আপনার থেকে আমরা কি শুনবো? কিছু তো শোনাবেন নিশ্চয়ই। অবশ্যই, কবিতার সঙ্গে যখন বাস করা তখন তো কবিতা শোনাতেই হয়। প্রথমে রবীন্দ্রনাথ দিয়েই শুরু করি। আমাদের সকল আশ্রয়স্থল যিনি, তার
ভ্রষ্ট লগ্ন কবিতাটা পড়ছি। বেশ। শয়ন শিওরে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে, অলসত চরণে বসে বাতায়নে এসে নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময় অরুণ ধূসর পথে তরুণ পথিকে দেখা দিল রাজরথে, সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো, শুধালো কাতরে সে কোথায়, সে কোথায়, ব্যগ্র চরণে আমারি দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারী নুহায়, নবীন পথিক সে যে আমি, এই আমি। গধূলি বেলায় তখনও জ্বলেনি দ্বীপ, পড়িতেছিলেম কপালে সোনার টিপ, কনক মুকুর হাতে লয়ে বাতায়নে বাঁধিতেছিলেম কবরী আপন মনে। হেনকালে এলে সন্ধ্যা ধূসর পথে, করুণ নয়ন তরুণ পথিক রথে, ফেনায় ঘর মেয়ে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে লাগিয়া গিয়াছে ধুলি, শুধালে কাতরে সে কোথায়, সে কোথায়, ক্লান্ত চরণে আমারি দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারী নুহায়, শ্রান্ত পথিক সে যে আমি, এই আমি। ফাগুন যামিনী প্রদীপ জ্বলিছে ঘরে, দক্ষিণা বাতাস মরিছে বুকের পরে, সোনার খাঁচায় ঘুমায় মুখরা শাড়ি, দুয়ার সম্মুখে ঘুমায় পড়েছে দাড়ি। ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ, অগরু গন্ধে আকুল সকল দেহ, ময়ূর কণ্ঠে পড়েছে কাঁচল খানি, দুর্বা শ্যামল আঁচল বক্ষে টানি। রয়েছি বিজন রাজ পথপানে চাহি, বাতায়ন তলে ধুলায় বসেছি নামি, ত্রিজামা রজনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, এই আমি, এই আমি। আচ্ছা, এই যে কবিগুরুর প্রত্যেকটা কবিতা কেমন যেন মনে হয় না যে আমাদের জীবনের কথা, আমাদের কথা? অবশ্যই অবশ্যই। গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা যেটা বিশ্বযুদ্ধের পটভূমিতে উনি লিখেছিলেন, সেই সময় পুরো ইউরোপ উদ্বুদ্ধ হয়ে উঠেছিল ওনার ওই ইংলিশ অনুবাদ পড়ে সেই সময়। এবার কি শুনবো দিদি? এবার একটা নজরুল বলি। একদম। আচ্ছা, নজরুলকে আমরা সবাই কি জানি, উনি একজন দ্রোহের কবি, উনি প্রেমের কবিও আমরা জানি। একদম। কিন্তু উনি মজার কবিতাও লিখেছেন কিছু। আমি এবার যে কবিতাটা বলবো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা। ভীষণ মজার কবিতা। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? ওই শিয়ালগুলোই ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা খুলে ছুটছে যত অকাল হুড়োর দল, দূরের থেকেই বলছে মা গো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গো মা, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনে আমি, চাইবো না কো যাতা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা, মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা। ওই খড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে পারি ভাড়া। টাকার তেমন খাপটি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মাখো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি। মা গো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা, দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা।
মা খাবার কথা বলি যদি ভাবি পেটুক ছেলে। আমি ভাত না কেউ থাকতে পারি, পোলাও লুচি পেলে, মাছের মোড়ক, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। হে দেখো মা, দই সন্দেশ বলিনি কো বুঝি। দেখলি তো মা, খাবার আমার ইচ্ছেই নেই মোটে। পেটুক বলে কলঙ্ক মোর, তবুও গেছে রোটে। কহতকার বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমন একটা মোটর। জানিস তো মা, সাধুই আমি হব কদিন পরে, তাই একটা কথা বলছি তোকে, রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে তিসবা কিছু করে না। পাড়ার লোকে তোর নামে মা মিথ্যে যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তোমার ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে। নয়তো মাগো বলবি ছেলে বড্ড একল সেরে। বাহ, ভীষণ ভালো লাগলো দিদি। এই বর প্রার্থনা কবিতাটা মানে আমার নিজের ভীষণ পছন্দের কবিতা, এবং এত ভালো বললেন আপনি। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনের জানালা। দিদির কাছে যাব আবার। আচ্ছা দিদি, আপনার তো বিভিন্ন গবেষণাধর্মী কিছু বই আপনি লিখেছেন, হ্যাঁ, সেগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার সবে একটা বই বেরিয়েছে, এই রোমন্থনে জেলা। এই বইটির, এই দেখো রামরাজাতলায় যেহেতু আমার বাড়ি, রামরাজাতলার ইতিহাস এবং বিবর্তন, কিভাবে রামরাজাতলার নাম হলো, মানে এটাকে আমাকে এটা নিয়ে গবেষণা করে এই ইতিহাসটা বার করতে হয়েছে। কোনো লিখিত ইতিহাস রামরাজাতলা ছিল না কোথাও। রাম মন্দির বিখ্যাত, কিন্তু সেই রাম মন্দিরে গিয়ে বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়ে, যারা প্রাচীন মানুষ তাদের সঙ্গে কথা বলে এই গবেষণাধর্মী লেখাটা আমি লিখেছিলাম, এবং এইটা প্রাইজ পেয়েছে, সিলেক্ট হয়েছে প্রাইজের জন্য। রথীন্দ্র মঞ্চে ওটার প্রাইজটা দেওয়া হয়। আচ্ছা দিদি, এই যে আপনি যেখানে বাস করেন সেই জায়গার যে একটা অস্তিত্ব কিভাবে অতি প্রাচীন, আলাবর্দী খানের সময় যে জায়গা, হাওড়া নিশ্চয়ই জানো কলকাতার থেকেও প্রাচীন জায়গা। সুতরাং রামরাজাতলা বহু প্রাচীন, প্রায় 250 বছরের ইতিহাস। এই যে 250 বছরের ইতিহাস আপনি তুলে ধরলেন, মানুষের কাছে এটা কতটা সাড়া পেয়েছে? মানুষের কাছে কতটা সাড়া পেয়েছে সেটা তো বলতে পারবো না, কারণ কে পড়েছে না পড়েছে আমি সেটা জানি না। পাবলিকেশনটা হয়েছে, মানুষের কাছে যদি বই যায়, তারা যদি ইতিহাস সম্পর্কে ইন্টারেস্টেড থাকে, তাদের ভালো লাগবে এটুকু আশা করতে পারি। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটা একটু দেখাতে চাইবো। এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। রোমন্থনে জেলা, বিভিন্ন জেলার কথা এখানে পাবেন আপনারা। ইতিহাস নিয়ে এই বইটা লেখা হয়েছে। এছাড়া আমি প্রচুর ম্যাগাজিনে ভ্রমণ কাহিনী, গল্প, ছোট ছোট রম্য রচনা এগুলোও লিখি, এবং রিসেন্টলি সামনের মাসের মধ্যে বোধহয় আমার 3-4টে এরকম লেখা বিভিন্ন ম্যাগাজিনে বেরোবে। আপনি তো অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, মোটামুটি। সেটা যদি একটুখানি বলেন আমাদের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে, একটুখানি শেয়ার করেন। ওই যে জায়গা থেকে, ধরো কানাডা, ইউএসএ থেকে পেয়েছি, তারপরে
লন্ডন থেকে পেয়েছি, অস্ট্রেলিয়া থেকে পেয়েছি, সিঙ্গাপুর। আচ্ছা দিদি, আপনি তো আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে সম্মানিত হয়েছেন। হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশে কর্মকাণ্ডের বহুবার জন্য। গেছি, বহুবার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার থেকে বহুবার সম্মাননা বিভিন্ন রকমের পেয়েছি। এই যে অন্তত কবিতার বৈশাখী উৎসব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আমার চট্টগ্রাম, কক্সবাজারে এটা হয়েছিল। এরা স্মারকপত্র প্রকাশ করেছিল আমার বিভিন্ন কর্মকাণ্ডের ওপরে। এখানে স্মারকপত্রটা প্রকাশ করা হয়েছিল। আর এইটা হচ্ছে বঙ্গবন্ধুর ওপর একটা ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে ত্রিপুরা থেকে বইটা প্রকাশিত হয়েছিল, এবং বইটা উন্মোচন হয়েছিল ঢাকার মিলনায়তনে এবং কক্সবাজারে না, এটা চট্টগ্রামে হয়েছিল। বাহ, সেখানেও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনুষ্ঠান করে এসেছি। কিছু ভালো মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে একটুখানি ভাগ করে নিলাম। ত্রিপুরা এবং বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত হয়েছে, এবং ভীষণ সুন্দর একটি জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি ছিলেন এটার পুরোভাগে আর কি। বাহ, আমরা গিয়ে ওখানে অনুষ্ঠান করে এসেছি। এটা বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছেন, সেইগুলোর অভিজ্ঞতা কেমন ছিল? ভালোই, খারাপ কিছু তা ভালো লাগে তো। অন্য দেশে যাচ্ছি, তারা নিয়ে যাচ্ছে, অনুষ্ঠান করছি, ভালোই যখন লাগছে। আপনি তাদের সঙ্গে আপনার একটু ভাব বিনিময় হচ্ছে, বাংলাকে প্রেজেন্ট করেন, হ্যাঁ। নিজের বাংলাকে প্রেজেন্ট করেন। অবশ্যই আমরা সবাই বাংলা ভাষাভাষী, আমরা সবাই বাঙালি, কিন্তু যখন একটু অন্যভাবে আমাদের পশ্চিম বাংলাকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তখন কিরকম লাগে? পশ্চিমবাংলাকে রিপ্রেজেন্ট করতে তো ভালোই লাগে। সে তো উইমেন আইকন অ্যাওয়ার্ড, যেটা 2024 সালে আমি এটা পেয়েছি রসায়নের জন্য, কেমিস্ট্রির জন্য। এটা লন্ডন থেকে উইমেন ওয়ার্ল্ড রেকর্ড এই বছরে আমাকে দিয়েছে। তাছাড়া একটা বিশ্বরত্ন অ্যাওয়ার্ড পেয়েছি কেমিস্ট্রির ওপর। দিল্লি অ্যাওয়ার্ড পেতে কার আর ভালো না লাগে? নিশ্চয়ই, অ্যাওয়ার্ড তো আপনার তো পেতে ভালোই ভালো লাগে। লাগবেই অবশ্যই। এবার কি শুনবো? আমি এবার একটু রবীন্দ্রনাথ নজরুলের পরে একটু সুকুমার রায়ের একটা ছোট্ট মজার কবিতা বলছি। বেশ। বাবু। অতি খাসা মিহি সুতি, ফিন ফিনে জামা জুতি, পরনের লপেটা জুতি জরিদার, এ হাতে বাঁকানো ছড়ি, ও হাতে সোনার ঘড়ি, আতরের ছড়া ছড়ি চারিধার, চকচকে চুল ছাটা, তাই তো ফাতেরি কাটা, সোনার চশমা আটা নাসিকায়, ঠোঁটগুলি এঁকে বেঁকে ধোঁয়া ছাড়ে থেকে থেকে, হালচাল দেখে দেখে হাসি পায়। খোসেদের ছোট মেয়ে পিঠ ফেলে পান খেয়ে, নিচু পানে নাহি চেয়ে, হায় রে সেই পিঠ ঠ্যাপ করে পড়েছে চাদর ভরে, দেখে বাবু কেঁদে মরে যায় রে। ওদিকে ছ্যাকড়া গাড়ি ছুটে চলে তাড়াতাড়ি, ছিটকিয়ে কারি কারি ঘোলা জল, সহসা সে জল লাগে জামার পেছন বাগে, বাবু করে মহারাগে কোলাহল, বাবু করে মহারাগে কোলাহল। বাহ, বেশ মজার কবিতা। আচ্ছা দিদি, এই যে আপনি ছোটদের জন্য শিক্ষকতা তো যদি হয়তো করেন। কেউ ছোটরাও থাকতে পারে, আমাদের একদম দর্শক বন্ধুরা, আমাদের অনেক তাদের ক্ষুদে জন্য বন্ধুরা আপনাকে শুনছেন, নিশ্চয়ই শুনছেন। আমি আচ্ছা, সিঙ্গাপুরে একটা ছোটদের নিয়েও অনুষ্ঠান করেছিলাম, শুধু ছোটরা সেখানে অংশগ্রহণ করেছিল। এটা একবারে ওয়ার্ল্ডে যত বাংলাভাষী ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে একটা অনেকগুলো এপিসোডে আমি অনুষ্ঠান করেছিলাম অনলাইনে, এফকে টিভি চ্যানেলে। আপনি তো শিক্ষকতা করেন, শিক্ষকতার পাশাপাশি এই যে আপনি আবৃত্তি করছেন বা শিক্ষকতা বলছেন। করি, তার সঙ্গে অল ইন্ডিয়া রেডিওতে আমি রসায়ন প্রভাষক হিসেবে বাহ। পড়াই, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, আবৃত্তি সেসবও করেছি। কখনো কখনো ছাত্রছাত্রীদের সঙ্গে এই যে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা বলার অনুষ্ঠান অভিজ্ঞতা করেছি, শেয়ার আগে করেছেন? সেটা বলি। ছাত্রছাত্রীদের নিয়ে আমি রেডিওতে বহুবার অনুষ্ঠান করেছি। বাহ, chemistry-র নিশ্চয়ই তারা উপর। ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকেন আপনাকে পেয়ে, বা আপনার সাহচর্যে থাকতে পেরে তাদের তো ভীষণ তাদের ভালোই নিয়ে লাগে। অনুষ্ঠান তো এমনি অ্যানুয়াল টোগ্রামে তো করানো হয় বিভিন্ন তাই না? অনুষ্ঠান। স্কুলের এই বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেখানে আপনি তো নিশ্চয়ই করি, কবিতা খুব আবৃত্তি একটা যে বলেন। সময় পাই টাইম তার কি নয়, এত ভাবে ব্যস্ত থাকি না,
তাই তো। সব সময়। এবার কি শুনবো? এবার দিদি আমি থেকে? একটু চলে যাচ্ছি পরের প্রজন্মের কল্লোল যুগের কবিতা। আচ্ছা। কল্লোল যুগের একটু পরে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ কল্লোল মুখোপাধ্যায়। যুগ ঠিক ওনার নয়, এটাও খুব পরিচিত কবিতা একটা, জননী জন্মভূমি। জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মা চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বসিয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। অপূর্ব। আমরা দিন শেষে ভালোবাসার কথাই বলে যাব, সৌহার্দ্যের কথা, ভালোবাসার কথা। এবার তাহলে একটু আধুনিক কবিতা আসি। হ্যাঁ, সব পুরুষদের কবিতা বললাম, একটা মহিলা কবিতা বলি এবার। না, একদম একদম। একটা মল্লিকা সেনগুপ্তর কবিতা বলছি। ভীষণ পছন্দের একজন কবি, ভীষণ পছন্দের, এবং ব্যতিক্রমী কবিতা, একটু নারীবাদী কবিতা। তুমি বললে নারীদের কথা বলে, একটা নারীবাদী কবিতাই একটু বলছি, পুরুষের গান। আমার প্রেমের ধরন একটু আলাদা। তোমার গোলাপ কাঁটায় আমায় বিঁধলে সে কাঁটা যেন গো তোমারও হৃদয় বেঁধে। আমার লাস্য লড়াই তোমার হিলে। পুরুষ, তুমি যে আমার কপাল গড়ছো। পুরুষ, তুমি যে আমার নৌকা চালাও। পুরুষ, তুমি যে ভালোবাসা দিয়ে মারো। কে তোমাকে এত অধিকার দিল ঢালাও? বলেছিলে তুমি চিরদিন ভালোবাসবে। সব মিছে কথা, সব কি শীতের কুয়াশা? রোদ উঠলেই বাতাসে উধাও, তোমার আদর সোহাগ এমনই দুরাশা। তোমাকে দেখেছি আকাশের মতো ব্যক্ত, তোমাকে দেখেছি রৌদ্রের মতো তপ্ত, তোমাকে দেখেছি পশম আলিঙ্গনে, তোমাকে দেখেছি সাগর এবং আগুনে। পুরুষ, তোমাকে ভালোবাসি তাই ঝগড়া। নিষ্ঠুর তুমি, সনাতন মনোভঙ্গি। বুঝতে পারো না মেয়েরা পাল্টে যাচ্ছে, শুধু তোমরাই আজও রয়ে গেলে জঙ্গি। তোমার জন্য সিঁথে রক্ত চিহ্ন, তোমার জন্য মরেছি সতীর চিতায়। তোমার স্মৃতিতে আলো চাল খাওয়া বিধবা। আমার জন্য কি করেছো তুমি মিতা? তুমি কি আমায় সত্যি ভালোবাসো? ভালোবাসো যদি কেন বা বুঝতে পারো না? তোমার মতোই আমিও একটা মানুষ, আমারও রয়েছে রক্ত মাংস তাড়না। হে পুরুষ, তুমি এত দাম্ভিক কেন গো? কখন তোমার পান থেকে চুন খসবে সেই ভয়ে আমি তটস্থ থাকি। সহসা তুমি ব্যথা দাও, তুমি দাও শ্লেষ ব্যঙ্গ, তুমি দাও শ্লেষ ব্যঙ্গ। তাই তো, আজও যেন মনে হয় যে আমরা কোথাও একটা ভীষণভাবে বঞ্চিত। আরও তো শুনতে মন করছে, কিন্তু আমরা তো সবাই সময়ের বন্ধনে একেবারেই বাঁধা। তো আজকে এখানেই বিদায় নেব। দর্শক বন্ধুরা, আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।